এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। আমেরিকার পুরো আর্মি ফোর্সের একটা সার্ভার আছে, যে সার্ভারের মাধ্যমে ওরা ওদের পুরো সিস্টেম থেকে শুরু করে সব কিছু এই সার্ভারের এন্ট্রি করে রাখে। কিন্তু হঠাৎ করেই ওদের সার্ভারের উপর কারা যেন হামলা করতে থাকে। এ নিয়ে পুরো আর্মির প্রশাসন অনেক ভয়ে আছে, কেননা একবার যদি ওরা এই সার্ভার হ্যাক করে ফেলে তাহলে আর্মির সব সিক্রেট তথ্য ওদের হাতে চলে যাবে। এতে আমেরিকার সেনাদের মারা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে তা সম্ভব হবে তা আপনারা গল্পের বাকি কাহিনী পড়লে জানতে পারবেন। এইদিকে কর্নেল, একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা হলো? আমাদের সার্ভার কারা যেন হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আর্মিদের সার্ভার হ্যাক করবে? এত দক্ষ হ্যাকার কে সে? কিন্তু স্যার, আমাদের হাতে তেমন একটা সময় নেই। মাত্র 48 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এর ভেতরে আমাদের যা করার করতে হবে, নয়তো আমাদের সব সিক্রেট ওদের হাতে পৌঁছে যাবে। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো একজন দক্ষ হ্যাকার নিয়ে আসো, যে আমাদের এই হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারবে। কিছুটা সময় দিন, আমি খোঁজ নিচ্ছি। যা করার তাড়াতাড়ি করো, সময় নেই হাতে। ওরা কয়েকটা ঘন্টা ধরে অনেক চেষ্টা করে মোটামুটি কয়েকজন হ্যাকার জোগাড় করতে পেরেছে। ওরা অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই হ্যাকিং বন্ধ করতে পারছে না। এখন কি হবে? এটা বন্ধ করার কি কোনো উপায় নেই? এরা তো সব কিছু দিয়েই চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব হয়ে উঠছে না। একবার যদি সব তথ্য ফাঁস হয়ে যায় তাহলে আমাদের তো শত্রুপক্ষ সহজে হারিয়ে দিতে পারবে। আমরা কোনো হ্যাকারকে নিয়ে আসতে কি পারি না? এতক্ষণ ধরে যারা কাজ করছে তারা কি হ্যাকার না? ওরাও হ্যাকার। আর আরেকটা ছেলে আছে যে কিনা 2 বছর ধরে জেলে বন্দি আছে। জেলে বন্দি কেন? হ্যাকিং করার সময় ধরা পড়েছে নাকি? আমি পুরোপুরি জানি না, তবে ওই ছেলে এখন জেলে আছে। যখন ওর প্রোফাইল দেখি তখন ওখানে হ্যাকিংয়ের ব্যাপারে লেখা ছিল। ওই ছেলে আমাদের কিভাবে রক্ষা করবে? স্যার, মাঝে মাঝে একটা কামানও কিন্তু হেরে যায় ছোট একটা গুলির কাছে। আগে ওই ছেলেকে খুঁজে এখানে নিয়ে আসো, দেখি কি করতে পারে। 1 ঘন্টা সময় দিন আমাকে, আমি খোঁজ নিয়ে ওকে এখানে নিয়ে আসার জন্য বলছি। তাড়াতাড়ি করো তাহলে। 1 ঘন্টা পরে খোঁজ পাই, তখন কিছু পুলিশ আসে জেলের ভিতরে থাকা ওই কক্ষে। এদিকে আয় তুই। কি হয়েছে স্যার, আমাকে ডাকছেন কেন? বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। জি বলুন, কি কথা? তোকে আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার আদেশ এসেছে, সেজন্য এগুলো পরে নে। আমি তো কিছু করিনি, তাহলে ওখানে কেন? দেখ, এত কিছু জানি না, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, সেজন্য তোকে নিয়ে যেতে হবে, বুঝতে পারলি? ঠিক আছে। এরপর আকাশকে হেলিকপ্টারে ওঠানো হয়। অনেকটা ভয়ের মধ্যে আছে, কেননা ওরা আবার হেলিকপ্টার থেকে ফেলে দিবে না তো, এই ভয়ে আছে ও। 2 ঘন্টা পর হেলিকপ্টার আর্মির বিশাল একটা ক্যাম্পে এসে নামে। চারিদিকে শুধু আর্মির লোক নিচে নামে অনেক ভয়ে। স্যার, তাহলে আমরা আসি। আমাকে নিয়ে চলুন, নয়তো এনারা আমাকে মেরে ফেলবে। ওনারা তোমাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে তা আমরা জানি না, তাহলে চলি স্যার আমরা। পুলিশ হেলিকপ্টার নিয়ে চলে যায়। একটু পরে আর্মির কর্নেল আর অফিসার আসে, এসে ওকে সার্ভার রুমে নিয়ে আসে। ওয়াও, কত সুন্দর। শুনলাম তুমি নাকি হ্যাকিং পারো। পারি তো, কিন্তু আমি তো সেসব অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। কিরকম সুযোগ? আগে এই মনিটরের দিকে তাকাও, কোনো কিছু তো বুঝতে পারছো? দেখে তো মনে হচ্ছে কেউ আপনাদের সার্ভার হ্যাক করতেছে। অলরেডি তো 60% হ্যাক করাও শেষ। যদি তুমি এই হ্যাকিং বন্ধ করতে পারো, তোমার উপর যে কেস আছে সেটা চিরতরে বাতিল করে দিব, আর তোমাকে আমাদের এখানে চাকরি দিব, তবে হ্যাকিং ডিপার্টমেন্টে। তার মানে আমি একজন আর্মি অফিসার হয়ে এখানে কাজ করব? ঠিক ধরেছো। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলেই সম্ভব। আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি চেষ্টা করতেছি। তোমার হাতে 5 ঘন্টা সময় আছে, দেখো কি করতে পারো। ঠিক আছে। কম্পিউটার নিয়ে বসে পড়ে, তারপর 10টা আঙ্গুল দিয়ে একের পর এক টাইপ করে যাচ্ছে।
অনেক বছর কম্পিউটার কিবোর্ড হাতে পেয়ে আঙ্গুল চালাতে থাকে ভালোই। 3 ঘন্টা কাজ করার পরে আঙ্গুল ব্যথা হয়ে যায়। কি ব্যাপার, তুমি কি পারবে না? কে বলেছে আমি পারিনি? তুমি যে হাল ছেড়ে দিয়ে বসে আছো, অন্যদিকে ওরা কত সুন্দর করে 90% হ্যাক করে নিয়ে গেল। আর 5টা মিনিট অপেক্ষা করুন, তারপর কি হবে? ভিডিও কল হবে। ভিডিও কল আবার কে করবে? দেখুন না কে দেয়। 5 মিনিট পরে ভিডিও চালু হয়। কম্পিউটার অপর পাশে 20 জন লোক বসে আছে। তাদের একটাই ইচ্ছে আকাশকে একবার দেখার, কেননা ওদের 20 জনের মোকাবিলা করে আকাশ নিজের কাজ শেষ করেছে। ওরা কারা? ওরাই এতক্ষণ ধরে হ্যাক করার চেষ্টা করছিল। ওদের এত বড় সাহস হয় কি করে? একে আমাদের সার্ভার হ্যাক করে, অন্যদিকে আবার ভিডিও কলে মাস্ক পরে আসে। এই ব্যাপারটা পরে বলতেছি, আগে ওরা কি বলে তা শুনুন। মাইক চালু করো। মাইক চালু করা হয়। ওরা 5 মিনিট ওদের কিছু কথা শেষ করে কল কেটে দেয়। কল কেটে দেওয়ার কিছুক্ষণ পরেই হ্যাকিং অফ হয়ে যায়। তবে এই 47 ঘন্টায় আমেরিকার অনেক বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে যায়, কেননা সার্ভার কাজ না করাতে 20% হেলিকপ্টার থেকে শুরু করে ওদের সব কিছু নষ্ট হয়ে যায়। ওদের সব কিছু ক্যাম্পে তো হামলা চালিয়ে সব নষ্ট করে দেয়, কেননা সার্ভার কাজ না করাতে কেউ যে ওদের সীমানেই এসে গেছে তা ওরা বুঝতে পারেনি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আমি আমার কথা রেখেছি, এবার আপনারা আপনাদের কথা রাখুন। আপাতত তুমি রেস্ট নাও। ঠিক আছে। রেস্ট নেওয়ার জন্য চলে যাই এই দিকে। ছেলেকে রেখে দিব। রেখে দিলে মন্দ হবে না। আচ্ছা, একবার জেনারেলের সাথে কথা বলে নিব কি? নিতে পারেন, কিন্তু একটা কথা স্যার, কি কথা বলো? যদি আমরা আমাদের কথা না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে যদি আবারও সমস্যা হয় তখন কিন্তু ওই ছেলে আমাদের আর সাহায্য করবে না। কথাটা ঠিক বলছো। তাহলে একটা কাজ করো, কি কাজ? ওর কাগজপত্র রেডি করো তাহলে। ঠিক আছে স্যার, কিন্তু ওর নামে যে কেসটা আছে সেই কেসটা কি করব? একটা কাজ করো, ওর নামে যে ফাইলটা তৈরি হয়েছে ওই ফাইলটা আনানোর ব্যবস্থা করো। ওকে, তাই করছি। পরের দিন ফাইল নিয়ে আসা হয়। সে ফাইল এনে আকাশের সামনে এনে রাখে। জি বলুন স্যার। এটা তোমার ফাইল? তোমাকে কি জন্য জেলে নেওয়া হয়েছে সে কাহিনী বলো। আকাশ কিছু বলতে যাবে তখন আবারও সার্ভারে কেউ হামলা করে। স্যার, কেউ আবার হামলা করেছে। আকাশ, কোনো কিছু করা যাবে কি? জি স্যার, করা যাবে। আমি আগে এই অ্যাটাকটা সামাল দেই, তারপর আমি একটা নতুন করে সিস্টেম করে দেব, তাহলে সহজে কেউ অ্যাটাক করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি করো। আবারও সার্ভার রুমে আসে। এসে প্রায় 2 ঘন্টা ধরে কাজ করতে থাকে। 2 ঘন্টা কাজ করার পরে সবটা আগের মতো ঠিক হয় সব কিছু। আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি একটা পাওয়ার ওয়াল প্রোটেক্ট বানিয়ে দেব। সেটা কি? ওটা করে দিলে কেউ যদি অ্যাটাক করে তাহলে আগে ওই পাওয়ার ওয়াল প্রোটেক্টে ভেঙে তারপর অ্যাটাক করতে হবে। তা ওটা কি ব্রেক করা সম্ভব? সম্ভব তো হবেই, তবে সেটার জন্য ওদের 3-4 দিন সময় লেগে যাবে। তাহলে তো ভালোই হবে, আরেকটা সময় পাবো। ঠিক ধরেছেন, তাহলে আমি কাজ শুরু করি। আপনি এই হার্ড ডিস্কগুলো নিয়ে আসার ব্যবস্থা করুন। কে কোথায় আছো? জি স্যার, বলুন। তাড়াতাড়ি করে এই লিস্ট অনুযায়ী এগুলো নিয়ে আসো। ওকে স্যার, আনতেছি। 2 ঘন্টা পরে ওরা এই হার্ড ডিস্ক আর কিছু গ্যাজেট নিয়ে আসে। আরও 1 ঘন্টা কাজ করার পরে সব কিছু সেট করা হয়। কাজ শেষ। আর এখন কোনো ভয় নেই তো? ভয় নেই এই কথা বলা যাবে না, কেননা আমরা যেমন বর্ডারে সেনা রাখি, যেন শত্রুপক্ষের কেউ আমাদের দেশে না আসতে পারে, নাই দেশের কোনো ক্ষতি করতে পারে, অবৈধ কোনো কিছু পাচার করতে না পারে। যদি এরকমটা হয় তাহলে প্রথমে বর্ডারের সৈন্যরা যেমন মোকাবেলা করে, তেমনি এই পাওয়ার ওয়াল প্রোটেক্ট যেটা বানিয়েছি এটাও সেমভাবে আমাদের রক্ষা করবে। যদি এটা আস্তে আস্তে ড্যামেজ করে সামনে যেতে থাকে ততক্ষণে আমরা অনেক সময় পাবো। বাহ, তুমি তো দেখি খুব সহজে সবকিছু আমাদের বুঝিয়ে দিলে।
তা আরও কোনো কাজ নেই তো? কাজ তো আছে। আবার কি কাজ? এই যে এটাকে প্রতি 4 মাস পর পর আপডেট দিতে হবে, তবে এই আপডেট যে কেউ দিতে পারবে না। দিলে তো সমস্যা। এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা সেজন্য। তাছাড়া এটা আপডেট করার সিস্টেমও অনেকের অজানা। আচ্ছা, এখন তোমার কাহিনীগুলো আমাদের বলো, কেন তোমার এখানে আসা? তাহলে চলুন 5 বছর আগের কাহিনীগুলো শুনতে হবে। ঠিক আছে। 5 বছর পূর্বে। আকাশ, আমার একটা সাহায্য করতে পারবি? কীরকম সাহায্য? আমার অনার্সের প্রথম বর্ষের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। এখন আমি কি করব? তুই যদি রেজাল্টটা একটু চেঞ্জ করার ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আমি কিভাবে করব? তুই তো ঠিকমতো পড়াশোনা করিস না, তারপরও তুই অনেক ভালো রেজাল্ট করিস। কিভাবে? হুম হুম পড়াশোনা পারলেই যে ভালো রেজাল্ট হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমি এত কিছু জানি না। তুই যেভাবেই হোক আমার রেজাল্ট পরিবর্তন করার ব্যবস্থা কর। যত ডলার খরচ হবে আমি দিতে রাজি আছি। আমি খোঁজ নিয়ে দেখতেছি তাহলে। যেখান থেকে পারিস ব্যবস্থা কর। যত ডলার লাগে আমি খরচ করব, কিন্তু আমার রেজাল্ট পরিবর্তন করা চাই। ঠিক আছে। এইদিকে দুজন দুদিকে চলে যায়। অন্যদিকে আপনাদের একটু আকাশের পরিচয় দিয়ে দিই। আকাশ ওর বাবা মার একমাত্র ছেলে, তবে আকাশের পরিবার অনেক গরিব। এক কথায় কোনো মতে আকাশ পড়াশোনার পাশাপাশি হালকা একটু একটু করে নিজের হ্যাকিং করে নিজের পরিবারকে সাহায্য করে আসতেছে। অন্যদিকে আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে বল, এরকম চিল্লাচ্ছিস কেন? আব্বু কি তোমাকে কিছু বলেছে কি নিয়ে? আমার রেজাল্টের ব্যাপারে? না, কোনো কিছুই বলেনি। যাক, তাহলে তো ভালোই হলো। কিন্তু তোর ভাই জিজ্ঞেস করছিল। কি বলো আম্মু? ভাইয়া জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, কিন্তু তুই তো কোনো কিছুই জানালি না। 6 থেকে 7 দিন পরে রেজাল্ট, তখন বলবো। আচ্ছা, তুই রুমে যা তাহলে। ইরা রুমে যায়। এখন ইরার পরিচয়ও আপনাদের জানিয়ে দিই। ইরা ওর বাবা মা আর বড় ভাই আবিরের অনেক আদরের ছোট বোন। আবিরের বাবা একজন রাজনৈতিক লোক, তার উপর ইরাদের ডলারের কোনো অভাব নেই। রুমে এসে আবারও আকাশকে কল দেয়। কি রে, কত দূর হলো? আমি সবেমাত্র বাসায় এসেছি, একটু রেস্ট তো নিতে দিবি? আগে আমার কাজটা একটু করার চেষ্টা কর। বললাম তো হয়ে যাবে, 2টা দিন তো সময় লাগবে। যা করার তাড়াতাড়ি কর, এমনিতে হাতে সময় নেই। বাবা মা ভাই সবাই অপেক্ষায় আছে আমার রেজাল্টের জন্য। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এদিকে আকাশ ওর রুমে কম্পিউটার নিয়ে বসে আছে। তারপর সার্ভারে ঢুকে পড়ে কিছু কোডের মাধ্যমে। তবে সে কোডগুলো আপনাদের জানানো হবে না, নয়তো আপনারাও অনেক কিছু শিখে যেতে পারেন। রাত 11টা পর্যন্ত অনেক চেষ্টা করার পরে অ্যাক্সেস পাই, কিন্তু ওটার জন্য একটা মডেম লাগবে। সেজন্য ইরাকে কল দেই। ইরা, আমাকে কিছু ডলার পাঠাতে পারবি? কত দিতে হবে? এই তো $200 দিলেই হবে। আচ্ছা, পাঠাচ্ছি। এই ডলার দিয়ে আকাশ কিছু অ্যাক্সেস কিনে নেয়, তারপর ওইগুলো দিয়ে কাজ করতে থাকে। যাক, এখন 24 ঘন্টা লাগবে, এর ভেতরে রেজাল্ট ঠিক হয়ে যাবে। তবে এর জন্য ইরাকে তো আবেদন করতে হবে। সমস্যা নেই, সকালে করে নিব। পরের দিন সকালবেলায়। কতটুকু? কি হলো? এই তো 1টা দিন সময় লাগবে। একটা কাজ কর তুই। কি কাজ? তোর যে সাবজেক্ট বেশি খারাপ হয়েছে সেই সাবজেক্টের জন্য আবেদন কর। করলেই কি সব ঠিক হয়ে যাবে? হুম, যাবে। চল তাহলে। ওরা আবেদন করে নেয়। এরপর ইরা ওর বাসায় যায়। এই দিকে আচ্ছা আবির, তোকে একটা কাজ দিয়েছি, সেটা কত দূর হলো? এই তো আব্বু, আমি অনেক কাছাকাছি চলে এসেছি। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো, তারপর দেখবে সব কিছু আমাদের হাতের মধ্যে। ঠিক আছে, তবে যে কোনোভাবেই হোক না কেন ওটা আমার চাই। কোনটা আব্বু? ওই চেয়ারটা আমার চাই, ওখানে আমি তোকে বসাবো। কি বলো আব্বু, সত্যি বলছো? সত্যি বলছি। আমিও তৈরি হয়ে আছি ওই চেয়ারে বসার জন্য। তবে সাবধান, এই চেয়ারে বসার জন্য কিন্তু অনেক বসে আছে। আমি তা জানি, কিন্তু কিছু তো একটা করতে হবে। আমি তো যতটুকু শুনেছি ওই চেয়ারের জন্য আরও 2-3 জন রেডি হয়ে আছে। তাহলে এখন উপায়?
আমি যেখানে আছি সেখানে তো এত চিন্তা করতে হবে না। আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা, যা তাহলে। রাতের বেলায় আকাশ আবারও কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ওই আর কতক্ষণ লাগবে? সকালেই পেয়ে যাবি। সত্যি তো? তবে ওই রেজাল্ট আবার পরিবর্তন হয়ে যাবে না তো? আশা করি হবে না। ঠিক আছে। সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে ওর রেজাল্ট চেক করে। তখন ওর রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। ও যা চেয়েছে তাই হয়ে যায়। এতে ইরা তো অনেক খুশি হয়ে যায়। সেজন্য খুশিতে আর বাসা থেকে বেরও হলো না। দুপুরবেলায় ভাইয়া, আব্বু, আম্মু, কে কোথায় আছো? কি হয়েছে তোর, এভাবে চিৎকার করছিস কেন? একটা খুশির খবর আছে। কি খবর? আব্বু, আমি তো ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি বলছিস তো? এই দেখো আমার রেজাল্ট। ওনারাও রেজাল্ট দেখে অনেক খুশি হয়। আমার পক্ষ থেকে তোর জন্য একটা গাড়ি। সত্যি বলছিস ভাইয়া? তুই আমার একমাত্র বোন বলে কথা। সত্যি ভাইয়া, কত ভালো। তা আব্বু, তুমি কি দিবে? হুম। তোর যা কিছু লাগে সবই তো আমি দেই। আব্বু, ইরাকে কি দেবে তাহলে? আচ্ছা তুই বল, তোর কি লাগবে? আমি দেশের বাইরে গিয়ে কয়েকটা দিন থেকে আসতে চাই, তবে আমার সাথে আরো 2 জন যাবে। আচ্ছা তুই ওদের পাসপোর্ট আমাকে এনে দিস, বা ফটোকপি এনে দিলেও হবে। আমি বাকিটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে আব্বু। 2 দিন পরে আকাশও ইতির পাসপোর্ট এনে দেয়। ইতি হলো ইরার চাচাতো বোন। বাকিটা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এইদিকে ওই তোর নাম আকাশ? হ্যাঁ, কিন্তু আপনারা কে? চল আমাদের সাথে। আমি কেন যাব? যদি না আসতে চাস তাহলে জোর করে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। না, আমি যাব না। ওকে নিয়ে চল তো। কিছু লোক গাড়িতে তুলে নিয়ে আসে একটা বাংলোর মধ্যে। ওই ভালো হবে না বলে দিলাম। ওই ওকে ছেড়ে দে। আপনার কথা মতো ওরা আমাকে তুলে নিয়ে এসেছে। ঠিক ধরেছিস। আমাকে এখানে কেন তুলে এনেছেন? একটা কাজ করানোর জন্য। কি কাজ? ওই রুমে চল। কি আছে ওই রুমে? আগে চল, তারপর দেখতে পারবি। কি রুমে নিয়ে আসে সামনে কয়েকজন লোক আর কিছু কম্পিউটার। আশা করি তোকে আর কিছু বলে দিতে হবে না। দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি যা ভাবছেন তেমনটা মোটেও না। আমি কি ভাবছি তা তোকে জানতে হবে না। তুই কি ভাবছিস সেটা আমাকে বল। আমি তো ভাবছি আমাকে এখানে কেন আনা হয়েছে। তোকে একটা সার্ভার ডাউন করে দিতে হবে। কিসের সার্ভার? এই তো রেজাল্ট যে সার্ভারে দেয়, এক কথায় বোর্ডের সার্ভার। আমি এইসব পারি না। তুই যে পারিস সেটা আমি জানি। দেখুন, আপনারা কোথাও ভুল হচ্ছে। দেখ, আমি তোর সাথে ভালো ভালো কথা বলছি বলে তুই কিছু বুঝতে পারছিস না। তবে আমি যদি নিজের রূপে ফিরে আসি তাহলে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আমি কিছু জানি না। না। ওকে $5000 দিয়ে দে। এবার তো করে দে কাজ। আমি পারবো না। যা, $20000 দিলাম। এই ডলার দিয়ে তুই কিন্তু অনেক কিছু করতে পারবি। সেই জন্য আমার মনে হয় এই সুযোগ তোকে আর কেউ দিবে না। 1 মিনিট ধরে ভাবতে থাকে। সত্যি তো? আমি যদি এই ডলার নেই তাহলে আমি অনেকটাই বড়লোক হয়ে যাব। এক কথায় বাবার ঋণ, মায়ের অপারেশন, সাথে বাড়িটাও একটু মেরামত করে নিতে পারবো। এক কথায় আমার অনেকটাই কষ্ট চিরতরে চলে যাবে। তাহলে আর কি রাজি হয়ে যাই? কি ভাবছিস এত? আমি রাজি। আমি জানতাম তুই রাজি হবি। ওই তোরা তোদের কাজ কর, এই সার্ভার ডাউন করতে থাকুক। তোরা ওই কাজটা করে নে। আকাশ বসে পড়ে। তারপর কিছু হার্ড ডিস্ক থেকে শুরু করে আরও কিছু গ্যাজেট কম্পিউটার সাথে কানেক্ট করে। তারপর কিছু কোড লিখে একের পর এক সাবমিট দিতে থাকে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কি হলো, কতক্ষণ লাগবে? কিছু সময় তো লাগবেই। ওরাও তো বসে নেই। সরকারি ওয়েবসাইট হ্যাক করতে কিছুটা সময় তো দিতে হবে। তবে যাই করো একটু তাড়াতাড়ি করো। 2 ঘন্টা পরে কোডগুলো ম্যাচিং হয়। এতে ও ওয়েবসাইট এর অ্যাক্সেস পেয়ে যায়। অ্যাক্সেস আমি পেয়ে গেছি। কি করতে হবে বলুন এখন? 1 ঘন্টার জন্য সার্ভার ডাউন করে দাও, বাকিটা আমার লোক করে নেবে। ওদের কথা মতো সার্ভার ডাউন করে দেয়। ওই লোকেরা নিজেদের কাজ করতে থাকে। 30 মিনিট পরে আমার কাজ শেষ, এবার আমাকে যেতে দিন। ওই তোরা যা, ওকে দিয়ে আয়।
যেখান থেকে তুলে এনেছিস সেখানেই দিয়ে আসবি। একটা কথা জানার ছিল। কি কথা? আমি যে এই কাজটা জানি বা করতে পারবো, এই কথাটা আপনাকে কে বলল? ওটা সময় হলে তুমি নিজেই জানতে পারবে। যাও তাহলে, আবারও যদি প্রয়োজন হয় ডেকে নিব তোমাকে। কিছু লোক আকাশকে দিয়ে আসে ওই জায়গায়, ওখান থেকে বাসায় ফিরে আসে। কোথায় ছিলে এতক্ষণ ধরে? আব্বু, কিছু কাজ ছিল। আমি মনে হয় বাঁচবো না। এই কথা বলো না আম্মু, তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো কাদের নিয়ে? কি আর করবো বল, অপারেশন যদি না করতে পারি আমি যে তাহলে বেশি দিন আর বাঁচবো না। চিন্তা করো না আম্মু, আমি কাল তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব, তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে যাব। কিন্তু এতগুলো ডলার, আমাদের তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। বাড়িটা তাও ব্যাংকের কাছে ঋণ করা। আব্বু, আমাকে তুমি কয়েকটা দিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে নিব, তুমি কোনো টেনশন করো না। সত্যিই বলছিস? আমি সুস্থ হয়ে যাব তো? যাবে। পরের দিন ডক্টরের কাছে আসে, ডক্টরের সাথে কথা বলে জানতে পারে। ডক্টরের কথা শুনতে থাকে। সবটা শোনার পরে, আপনি তাহলে অপারেশনের ব্যবস্থা করুন, আমি আজকে কিছু ডলার জমা করে দিচ্ছি, বাকিটা অপারেশনের আগেই দিয়ে দেব। হসপিটালে সব ঝামেলা শেষ করে চলে আসে ওখান থেকে। তারপর আসে ব্যাংকে। আমার বাবার নামে যত ঋণ আছে এই নিন তার ডলার, আমাদের সব কিছু এখন ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনি ডলার জমা করে রসিদ নিয়ে আসুন, আমি ততক্ষণে ফাইলটা নিয়ে আসছি। ঠিক আছে। ব্যাংকে $10,000 জমা করে দেয়। তারপর অফিসারের কাছে আসে। এই নিন রসিদ। এখানে সাইন করে দিন। বাবা, এখানে সাইন করে দাও। আকাশের বাবা খুশিতে সাইন করে দেয়। তবে ওনারা কেউ জানে না ডলারগুলো কিভাবে আর কোথা থেকে আসলো। সে খবর পর্যন্ত এখনো পর্যন্ত কেউ জানে না। কিছুক্ষণ পরে, আকাশ, এতগুলো ডলার, তুই এত ডলার কার থেকে নিলি? আব্বু, আমি একটা লটারি জিতেছি, ওখান থেকে পেয়েছি ডলারগুলো। কি বলিস? তাই বলে এতগুলো ডলার? তাছাড়া এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, মায়ের অপারেশনও হয়ে যাবে ঠিকভাবে। ঠিক আছে, বাসায় চল। বাসায় চলে আসি। ওখানে আসার কিছুক্ষণ পরেই ইরা কল দিয়ে ওর পাসপোর্টের ফটোকপি দিতে বলে। আকাশও দিয়ে দেয়। পরের দিন, ওইগুলো নিয়ে কি করবি? দেশের বাইরে ঘুরতে যাব। কিন্তু আমার পাসপোর্ট কেন? তুইও যাবি? আমার কাছে তো ডলার নেই, এতগুলো সেসব তো তুই জানিস। দেখ, তোর জন্য আমি দেশের বাইরে ঘুরতে যেতে পারছি, সেই জন্য তোকেও যেতে হবে। তবে চিন্তা করিস না, তোর সব খরচ আমিই দিব। কি বলিস? ঠিকই বলছি। আমরা তাহলে 3 দিন পরেই যাচ্ছি। আবার ফিরবো কখন? তোর কি কাজ আছে? মায়ের অপারেশন করাবো তো। এই তো 3 দিন থেকে চলে আসবো। তাহলে যাওয়া যাবে, মায়ের অপারেশনও 10 দিন পরে হবে। ঠিক আছে, উঠি তাহলে। এদিকে ইরা বাসে এসে ইতিকে দেখতে পায়। ইতি যে হঠাৎ করে চলে আসবে তা ইরা ভাবেনি। এ কি, তুই কখন এলি? অনেকক্ষণ আগে এসেছি। তোর তো সরাসরি এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। ভাবলাম 2টা দিন তোর সাথে এদিক ওদিক কাটাবো, তারপর বাকিটা দেশের বাহিরে। যাক, ভালো করেছিস। চল এখন রুমে যাই। ঠিক আছে, চল। ওরা রুমে এসে আরও কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে, আচ্ছা, আমাদের সাথে তো একটা ছেলেও যাবে, তা ছেলেটা দেখতে কেমন? যখন তোর সামনে আসবে তখনই দেখতে পারবি। ছবি তো দেখাবি। এই দেখ। মোবাইল থেকে ছবি দেখাই। ইতি তো ছবির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কোনো কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। কি রে, ছবির ভিতরে তো মনে হয় ঢুকে যাবি। এত কিউট একটা ছেলেকে নিয়ে যাবি সাথে করে, ব্যাপারটা কি দারুণ না? তোর কাছে হতেই পারে। ছেলেটা তো দেখতেও খারাপ না, তাছাড়া তুই যখন সাথে করে নিয়ে যাচ্ছিস তখন স্পেশাল কোনো মানুষ তো হবেই। অনেক বেশি বকে ফেলেছিস। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। তুই কোনো হ্যাকারকে চিনিস? তুই হ্যাকার দিয়ে কি করবি শুনি? দরকার ছিল আমার। কোন কাজে বলবি তো আমাকে? কাজ বলতে আমার একটা আইডি আছে, ওই আইডিটা অন্য একজন সব কিছু চেঞ্জ করে নিয়েছে, কিছুতেই কিছু করতে পারছি না। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখতেছি। দেখ, তাহলে তো আমার জন্য ভালোই হয়।
ঠিক আছে। একটু পরে ইরা কল দেয় আকাশকে, বলে আকাশও কম্পিউটার দিয়ে কাজ শুরু করে দেয়। 10 মিনিটের আইডির পুরো ডিটেলস নিয়ে নেয়। আচ্ছা, আমি কথা বলে তোকে জানাবো। ঠিক আছে। 1 ঘন্টা পরে আকাশ আইডি নিজের কাছে নিয়ে আসে। একটু পরে মেসেজ আসে। মেসেজ এসে দেখতে পাই মেয়েটি অনেক ছেলের সাথে রিলেশনে ছিল, আর আইডিটা যার কাছে ছিল সে ওই মেয়ের বয়ফ্রেন্ড ছিল। ব্রেকআপ হওয়াতে ছেলেটি এইসব করেছে। একটু পরে, হায় আল্লাহ, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? 15টা ছেলের সাথে রিলেশন ছিল, কী সব ছবি ওদের পাঠিয়েছে। হায় আল্লাহ, এই মেয়ে তো আসলেই দেখি একটা নষ্ট মেয়ে। এই মেয়ের সাথে দেখা না হলেই বাঁচি। এরপর বাকি আইডির মেসেজ চেক করে, সব আইডিতে বাজে বাজে ছবি দিয়ে রেখেছে। এতে বুঝতে বাকি রইল না, যদিও অন্য কারোর ব্যক্তিগত মেসেজ দেখা ঠিক না, তারপরও দেখে নিলাম আর কি। আপনারা আবার অন্য কাউকে ব্যাপারটা বলে দিবেন না। 2 দিন পরে, মা, আমি কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, 4 দিনের ভিতরেই চলে আসব। কিন্তু আমার অপারেশন? তোমার অপারেশন হবে 7 দিন পরে। আমি তো অপারেশন 2 দিন আগেই চলে আসব। এই নাও ডলার, এর ভিতরে লাগলে খরচ করে নিও। বাবা, আমি তাহলে আসি। মায়ের খেয়াল রাখিও। সাবধানে থাকিস। ঠিক আছে। ইরা ইতি ওরা এয়ারপোর্টে আসে আকাশের অপেক্ষায়। একটু পরে আকাশ এসে ওদের পাশে দাঁড়ায়। এ কি, তুমি ইরার পাশে কেন দাঁড়ালে? তার আগে এটা বলুন, আপনি কেন? ও আমার চাচাতো বোন। উনি কি তিনি? ঠিক ধরেছিস। আমি ইতি চৌধুরী। পারভেজ হোসেন আকাশ। বাহ, সুন্দর তো। কার কথা বলছেন? আপনার কথা। তোর চোখ কি অন্ধ? ওকে কোন দিক দিয়ে তোর সুন্দর মনে হয় শুনি? তোর কি মনে হয় আমি কালা? আমি তা বলিনি। দেখ, আমার চোখ ঠিকই আছে। তা আমার আইডি কি ফিরিয়ে আনতে পেরেছিস? আকাশ, ভালো কথা। ওর আইডি? এই নিন আইডি। সত্যি? আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, শুধু যাদের যা কিছু এতদিন দিয়ে এসেছেন সেগুলো দেওয়া বন্ধ করে দিবেন। কোনগুলো? আর কি দেওয়া বন্ধ করব? এইভাবে তিলগুলো মানুষকে না দেখালেই ভালো হবে। আকাশ, কিসের তিল? তোর চাচাতো বোনকে জিজ্ঞেস করে নিস। ওই কিসের তিল? আরে কোনো তিল না, উনি তো মজা করছে। আকাশ, সত্যি করে বল। আরে মজা করছিলাম। তুইও পারিস বটে, এখন চল। ওরা প্লেনে এসে বসে। আকাশ ইরা আর ঈদের মাঝখানে সিট পড়ে, সেজন্য বসে পড়ে। ইরা গান শুনতে ব্যস্ত, কেননা কিছুক্ষণ ইরা গান শুনবে, যতক্ষণ না পর্যন্ত প্লেন পুরোপুরি উপরে না ওঠে। এই সময় ঈদে আকাশের কানে কাছে মুখ নিয়ে, সত্যি করে বলুন তো, আপনি কি সব দেখে নিয়েছেন? দেখেছি। আপনাকে কে দেখতে বলেছে? আপনি যখন এইগুলা পাঠিয়েছেন তখন কি মনে ছিল না? ওরা তো বয়ফ্রেন্ড ছিল। তাই বলে 15 জন? একটা মেয়ের 15টা বয়ফ্রেন্ড কি থাকাটা স্বাভাবিক না? স্বাভাবিক, কিন্তু তাই বলে সবাইকে ছবি দিয়ে বেড়াতে হবে? মাঝে মাঝে দিতে হয়। ও আপনি বুঝবেন না। তবে একটা কথা, এই সিক্রেট কিন্তু অন্য কাউকে যেন না জানে। চিন্তা করবেন না, কেন জানবে না? একটু পরে প্লেন উপরে উঠে যায় পুরোপুরিভাবে। তখন ইরার গান শোনা শেষ। এরপর ওরা বকবক করতে থাকে। ইতি তো আকাশের সাথে জোকের মতো লেগে আছে। কয়েকটন ঘন্টা পরে ওরা বাংলাদেশে এসে নামে। আমরা তো কিছুই চিনি না এখানকার। প্রথমবার এসেছি, সেই জন্য এরকমটা হওয়ারই কথা। আরে গুগল ম্যাপ দিয়ে সব বের করে নিব, আগে একটা হোটেল নিতে হবে। ওরা হোটেলে আসে, 2টা রুম দেখার জন্য বলে। তখন 2 রুম লাগবে না, একটা রুম হলেই হবে। ডাবল বেডের একটা রুম নিয়ে 3 জনই থাকা যাবে। তুই কি খরচ বেশি হয়ে যাচ্ছে বলে এই কথাটা বলছিস? মোটেও না। তাছাড়া নতুন জায়গায় 2টা মেয়ের সাথে একটা ছেলে যদি থাকে তাহলে অনেক ভালো হবে। বুঝতে পেরেছি। তারপর ওরা একটা রুম নেয়। তারপর রুমে এসে রেস্ট নিয়ে রাতে ওরা ঘুরতে বের হয়। এভাবে 2টা দিন ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এই 2 দিনে ইতি তো আকাশের প্রেমে প্রায় ফিদা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন, কি কথা? তুমি তো আমার সবই দেখলে, হঠাৎ এই প্রশ্ন? এখন বলো, আমাকে তোমার কেমন লাগে?
কেমন লাগে বলতে? এই ধরো, আমার সাথে তুমি রিলেশন করবে, কথা দিচ্ছি তোমার কোনো অভাব আমি অপূর্ণ রাখবো না। মাথা কি খারাপ আপনার? আমি কি দেখতে অসুন্দর নাকি? নাকি আমার ফিগার তোমার পছন্দ হয়নি? দেখুন, আপনি সব দিক দিয়ে পারফেক্ট আছেন। তাহলে সমস্যাটা কোথায় আমার সাথে প্রেম করতে? যেই মেয়ে 15টা বয়ফ্রেন্ডের সাথে ওইসব করতে পারে, সে মেয়ে আর যাই হোক কখনো বউ হওয়ার যোগ্য না। আচ্ছা, তুমি তো আমার সম্পর্কে সব কিছু আগেই জেনেছো। যদি না জানতে তাহলে তো প্রেম করতে রাজি হতে। তখনই করতাম না আমি। কিন্তু কেন? দেখুন, সব প্রশ্নের উত্তর হয় না। আপনি ইরার চাচাতো বোন বলে আমি চুপ করে সব শুনে গেলাম, নয়তো এতক্ষণ কি করতে শুনি? কয়েকটা থাপ্পড় আমি বসিয়ে দিতাম। দেখো, তুমি স্বেচ্ছায় রাজি না হলে কিভাবে তা আদায় করতে হয় আমি খুব ভালো করেই জানি। দেখি কি করতে পারি। একটু পরে ইরা ওয়াশরুম থেকে বের হয়, এতে ওরা আগের মতো নর্মাল হয়ে যায়। আমরা আজকে শুধু 2টা জায়গায় ঘুরবো, এরপর আমরা ফিরে যাব। ঠিক আছে। 1 ঘন্টা পরে ওরা বের হয়। মোটামুটি আরও অনেকগুলো জায়গায় ওরা ঘুরে শেষ করে। ঘোরা শেষ হলে ওরা চলে আসে বাংলাদেশ থেকে। এইদিকে আবির, ওই দিকটার কি খবর? আব্বু তুমি কোনো চিন্তা করো না, আর কয়েকটা দিন পরেই সবটা ঠিক হয়ে যাবে। এরপর ওই চেয়ারটা আমার দখলে চলে আসবে। যাক, তাহলে তো ভালোই হবে। তবে এর জন্য লোককে রেডি করে রাখিও। বলা তো যায় না কখন কোন কাজে কাদের লেগে যায়। চিন্তা করো না আব্বু, সব লোক রেডি করা আছে। তা ইরা কবে আসবে, কিছু কি বলেছে? বললো তো আজকে আসবে, তাও রাত হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। কয়েক ঘন্টা পরে ওরা ফিরে আসে আমেরিকায়। তুই তাহলে সাবধানে বাসায় যা, আমি তাহলে অপারেশনের দিন হসপিটালে চলে আসবো। কার অপারেশন? আমার মায়ের। তাহলে ইরা, আমি আরও কয়েকটা দিন থাকি এখানে, তারপর না হয় চলে যাব। তুই থেকে কি করবি? ওর মায়ের অপারেশন তো, সেজন্য ভাবলাম আমিও একটু থাকি। ঠিক আছে আকাশ, তুই তাহলে সাবধানে যা। ওরা আলাদাভাবে চলে আসে। এইদিকে 2 দিন পরে আকাশ ওর মাকে নিয়ে হসপিটালে আসে। তখন ইরা আর ইতি ওরাও আসে সাথে করে। ভিতরে অপারেশন হতে থাকে। এইদিকে বাবা, তুমি কোনো টেনশন করো না, মায়ের কোনো কিছুই হবে না। আঙ্কেল, আকাশ কিন্তু ঠিকই বলেছে। এইদিকে ইতি তো আকাশকে অনেকভাবে পটানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু করে উঠতে পারছে না। অপারেশনও শেষ। হসপিটালে বেডে এনে রাখা হয়। আব্বু, তুমি তাহলে বাসায় যাও, এখন আমি মায়ের কাছে আসি। তুই একা একা? আঙ্কেল, আমরা আছি তো। ওরা তো আছে, তুমি বরং বাসায় যাও। উনি বাসায় চলে যায়। একটু পরে ইরার কল আসে। আমাকে যে বাসায় ফিরতে হবে। তাহলে যা। তুই কি যাবি না? আমি এসে কি করব? তুই এখানে থেকে কি করবি? দেখছিস না ও একা আছে। তো ও কি বাচ্চা নাকি? বাচ্চা না হলেও বিয়ে করলে তো এতদিনে বাচ্চার বাবা ঠিকই হয়ে যেত। কোথায় কি বলতে হবে সেটাও মনে হয় জানিস না। তুই যা তো। ঠিক আছে, তাই থাক। আকাশ, আমি তাহলে গেলাম। কিছু লাগলে আমাকে বলবে, আমি নিয়ে আসবো। আচ্ছা, তুই যা তাহলে। ইরা চলে যায়। ওই সময় ইতি তো বকবক করে যাচ্ছে। আকাশ তো ইতির এই বকবক শুনে অবস্থা কাইল। একটু পরে ইতি একটা প্ল্যান করে ওয়াশরুমে এসে কল খারাপ হওয়ার কথা বলে আকাশকে বলে, আমি কি ঠিক করতে পারি? আরে পারবে, ভিতরে তো আসো। আকাশও ভিতরে যায়। এসে দেখে সবই ঠিক আছে। ততক্ষণে ইতি দরজা আটকে দেয়। দরজা কেন আটকালে? কিছু দেখানোর ছিল। কথাটা বলেই ইতি ওর গেঞ্জি খুলে ফেলে। এতে আকাশ নিজেই লজ্জায় পড়ে যায়, চোখ বন্ধ করে রাখে। এত লজ্জা পেলে চলবে কি করে? তুমি তো ছবিতে ঠিকই দেখে নিলে তুমি তো একটু স্পেশাল, এই জন্য তোমাকে সরাসরি আমি দর্শন করালাম। এবার তুমি কি করবে তা তুমি ঠিক করো। দেখুন, আপনি আমাকে যে রকম ছেলে ভাবছেন আমি মোটেও ওই রকম না। পুরুষ তো পুরুষই হয়। দেখো, তুমি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না দেখবে ততক্ষণ পর্যন্ত আমি গেঞ্জি পরবো না। আমি কিন্তু চিৎকার করব। তোমার চিৎকারে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ওয়াশরুমের দরজা বন্ধ, রুমের দরজাও বন্ধ, সেই জন্য তোমার হাতে এখনো সময় আছে। যদি না দেখো
তাহলে কি করবেন? কথাটা শুনে ইতি আকাশকে কিস করে। আকাশ চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাও পারছে না, কারণ কোন জায়গায় রেখে কোন জায়গায় ধরে সরাবে তাও পারছে না। 1 মিনিট পরে আকাশের থেকেও ভালো লাগা শুরু করে, যা অন্য ছেলেদের ক্ষেত্রেও স্বাভাবিক একটা ব্যাপার। এরপর 10 মিনিট পরে ইতি বের হয়ে আসে, তবে আকাশ তো রেগে আছে অনেক। কাজটা কিন্তু ভালো করলেন না। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ আমার প্রেমে পড়তে বাধ্য। তবে চিন্তা করো না, আমি যে কোনোভাবেই হোক তোমাকে আমার প্রেমে পড়াবই। দেখুন, এরপর যদি কখনো আপনাকে আমার সামনে দেখি তাহলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। আদর করার জন্য তুলো, তাহলে আমি রাজি আছি। যে মেয়ের এতটুকু লজ্জা নেই সেই মেয়ের ধারের কাছেও যেতে চাই না। কিছুক্ষণ পরে ইতি ওর বাসায় চলে আসে। কি রে, তুই ফিরে এলি কেন? ওখানে রাত পর্যন্ত থেকে কি করব, কিন্তু তুই চলে আসলি কেন? ভাইয়া এখানকার লিডারের চেয়ার পেয়েছে, মানে এখানকার লিডার এখন আমার ভাই। এটা তো খুশির কথা। অনেক খুশির কথা। তা আকাশের মায়ের কি জ্ঞান ফিরেছে? সকালে ফিরবে। ও আচ্ছা, তাই বলো। এদিকে ইরা তো আকাশের মায়ের খোঁজ নিতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। আকাশ ওর মাকে নিয়ে বাসায় আসে। তখন ইতি আসে দেখার জন্য। ইরা তখন আসতে পারেনি। এইদিকে, আন্টি আপনি এখন কেমন আছেন? এই তো অনেকটাই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আকাশ কোথায়? ও তো রুমেই। আচ্ছা, আমি দেখে আসছি। ইতি সুযোগ করে রুমে আসে, এসে দরজা আটকে দেয়। দরজা কেন আটকালে? দরকার ছিল সেজন্য। দেখো, উল্টোপাল্টা কোনো কাজ করবে না বলে দিলাম। করেই তো ছাড়বো। এ বলে গেঞ্জি কিছুটা ছিঁড়ে একটা মিথ্যা নাটক করে। ততক্ষণে ইরা আর আবিরও আসে। আসলে ইতি একটু তাড়াতাড়ি করে এখানে আসে যেন এরকম কিছু করতে পারে। ইরা আবির এখানে এসে এসব শুনে। ইতি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। ও আমাকে একা পেয়ে নষ্ট করতে চেয়েছিল। ভাইয়া, বিশ্বাস করুন, আমি এরকম কোনো কিছুই করিনি। তাহলে কি ও মিথ্যা বলছে? ও মিথ্যে বলছে। চুপ করো বেয়াদব ছেলে। ভাইয়া, আকাশ এরকম কাজ মোটেও করতে পারে না। তাহলে কি আমি মিথ্যা বলছি? তুই মিথ্যে বলছিস। দেখেছেন ভাইয়া, ইরা ওই ছেলের হয়ে কথা বলছে। তুই হসপিটালে কি কি করেছিস সব কিছু আকাশ আমাকে বলেছে। তার মানে তুই সবই জানিস? জানি সব কিছু আমি। তাহলে এটাও শুনে রাখ, ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি ওকে জেলে ঢুকিয়ে দিব। ইতি, বাড়াবাড়ি করিস না। আকাশকে আমিই ভালোবাসি। ও তাই? আকাশ তো কখনো আমাকে বলেনি। আমরা দুজনেই ব্যাপারটা গোপন রেখে এসেছি, সেই জন্যই তুই এটাকে এরকম বাড়িয়ে তুলিস না। আমি এত কিছু জানি না। ও যদি আমাকে বিয়ে না করে আমি ওকে জেলে ঢোকাবো আবির ভাইয়াকে বলে। দেখ ইতি, ভালো হবে না কিন্তু। ভালো তো এখন হবে না। কি করবি তুই? ভাইয়া, ভাইয়া। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? পুলিশকে কল করেছি, ওনারা চলে আসবে। তুমি পুলিশকে কেন কল করতে গেলে ভাইয়া? এটা পুলিশেই দেখুক। আমি যদি ব্যাপারটা দেখি তাহলে তুই ভালো করে জানিস ও বেঁচে নাও থাকতে পারে। একটু পরে পুলিশ আকাশকে নিয়ে যায়। ইতি আবির দুজনেই থানায় যায়, কিন্তু ওরা আকাশের বাবা মার সাথে থেকে যায়। আন্টি, আঙ্কেল, আমি জানি আকাশ এরকম কাজ করতেই পারে না। তারপরও আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি আকাশকে ছাড়িয়ে নিয়ে আসবো। এভাবে 7 দিন কেটে যায়। আকাশকে এখনও ছাড়াতে পারেনি। কেস কোর্টে উঠে যায়। এতে আকাশের সাজা হয় কয়েকটা বছর। কোর্ট থেকে আকাশকে নিয়ে যাওয়ার সময়ে, আকাশ, তুমি কোনো চিন্তা করো না। তুমি জেল থেকে বের হওয়া পর্যন্ত তোমার বাবা মার দায়িত্ব আমিই নিলাম। ইরা, আমার বাবা মার খেয়াল রেখো। তুমি একটুও টেনশন করো না। তুমি না ফেরা অবধি আমি অপেক্ষা করব তোমার জন্য। সাথে তোমার বাবা মা দুজনেরই খেয়াল রাখবো। এদিকে পুলিশ আকাশকে নিয়ে যায়। তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন তো আকাশের জেলে আসার কারণটা কি ছিল। তাহলে এখানেই আমাদের গল্পের অতীত শেষ করে চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমান, তুমি যে ভালোবাসো, মানে ইরা নামের মেয়েটি, সে তোমার সাথে দেখা করতো। জি স্যার, প্রতি মাসেও একবার করে আসে আমার সাথে দেখা করতে, তাও লুকিয়ে আসে। কেননা ওর বাবা ভাই রাজনৈতিক করে তো। বুঝতে পেরেছি,
তা আবার কখন আসবে? এই তো 2 দিন পরে। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। ঠিক আছে। আমি ততক্ষণে কাগজপত্র সব তৈরি করে ফেলি। এদিকে কর্নেল ওনার রুমে আসে আর কিছু অফিসারকে ডেকে পাঠায়। জি স্যার, বলুন। এখানে একটা মেয়ের নাম আছে। এই নামের যদি কেউ এই জেলের আকাশের খোঁজ করতে যায়, তাহলে ওকে আমাদের এখানে নিয়ে আসবে, তবে পুরোটা বুঝিয়ে আনবে। ঠিক আছে স্যার, তাই হবে। যাও তাহলে। এইদিকে আবির বসে আছে, ইরাও বসে আছে, সাথে আবিরের সাথে সবাইও। ইরা, ছেলে কি তোর পছন্দ হয়েছে? একটা কথা কতবার বলবো তোমাদের, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করব না, কখনো না। তুই কি ভুলে গেছিস আকাশ ইতির সাথে কি কি করেছিল? তোমাদের আমি কতবার বলবো, এইগুলো ইতি হচ্ছে ইচ্ছে করে করেছে। দেখ আকাশ কবে ফিরবে জেল থেকে তার কোনো খবর নেই। সেই জন্য আমি তোকে আবারও বলতেছি, তাড়াতাড়ি করে আকাশের মায়া থেকে বেরিয়ে আয়, নয়তো তোর জন্য ভালো হবে না। ইরা, তোমার ভাই কিন্তু তোমার ভালোর জন্যই বলতেছে। সাথী, ওকে বুঝাও। ভাবি, তুমিও শেষমেশ এইরকম করতেছো? ইরা, তুমি তো জানো তোমার ভাইয়ের সম্পর্কে। তুমি রাজি না হলেও ওনারা তোমাকে জোর করে হলেও বিয়ে দিয়ে দেবে। এত বছর ধরে তো চেষ্টা করতেছো, সামনের দিকেও পারবে না। কথাগুলো বলে ইরা চলে যায় ওর রুমের দিকে। অন্যদিকে সাথী, ইরাকে বুঝাও এমন কিছু করতে যেন ও বাধ্য না করে আমাদের। এই বলে চলে যায় আবির। ইরা তো রুমে এসে কান্না করতে থাকে। এইদিকে সাথীও রুমে আসে। ভাবি, ভাইয়া আর বাবা আমার সাথে এরকম কেন করে? আমি জানি না, তবে তোমার ভাই আর বাবা তো কখনোই আকাশের সাথে তোমারকে মেনে নেবে না। তাছাড়া আকাশকে দেখতে যাবে কখন? কালকে যাব। তাহলে কাল আমিও যাব তোমার সাথে। যদি ভাইয়া জানতে পারে? আমরা আলাদাভাবে বের হব, তারপর জেলেই একসাথে দেখা করব। ঠিক আছে। পরদিন ওরা দুজনেই জেলে আসে। তখন জানতে পারে আকাশকে জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা শুনে ইরা কান্নায় ভেঙে পড়ে, কেননা ইরার ভয় ছিল ওর বাবা ভাই এরকমটা করতে পারে। ওরা ফিরে আসতে যাবে তখনই। আপনাদের মধ্যে ইরাকে? আমি ইরা, কিন্তু আপনারা আমার নাম জানলেন কি করে? আমার সাথে চলুন তাহলে। কোথায় যাব? আপনারা যার সাথে দেখা করতে এসেছেন তার কাছে নিয়ে যাব। আমি আপনাদের কথার ঠিক মানে বুঝলাম না। অফিসার এবার নিজের পরিচয় দেয়, তারপর আকাশের ছবি দেখায়। ছবি দেখে ইরা খুশি হয়। তারপর ওর ভাবিকে নিয়ে হেলিকপ্টারে উঠে বসে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এখন ওর কাজ হচ্ছে শত্রুপক্ষকে চিহ্নিত করা। কয়েক ঘন্টা পরে হেলিকপ্টার এসে আর্মি ক্যাম্পে এসে নামে। কিছুক্ষণ পরে আকাশ কোথায়? আমাদের সাথে আসুন। ইরা সাথীকে নিয়ে আসে। ইরা তো ভয় আছে কিছুটা, কেননা আকাশকে আর্মির লোক কেন এনেছে এটাই বুঝতে পারছে না। তাও নিজেকে শান্ত রেখে সামনে এগোতে থাকে। ওনারা সার্ভার রুমে আসে। ভিতরে আকাশ কাজ করতে ব্যস্ত, সাথে আরো অনেক অফিসার। আকাশ, পিছনে তাকিয়ে দেখো। অফিসারের কথা শুনে পিছনে তাকায়। তাকিয়ে ইরাকে দেখতে পারবে তা আকাশ কল্পনাও করতে পারেনি। তেমনি ইরাও সেম খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আকাশ, তুমি তাহলে ওদের নিয়ে রুমে যাও, কথা বলো। ঠিক আছে স্যার। ওনাদের নিয়ে রুমে আসে। এসে কথা বলতে থাকে। আকাশ ইরাক আর সাথীকে সব ঘটনা খুলে বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে তো তোমার জন্য ভালো হয়েছে, সাথে আমার জন্যও। ঠিক ধরেছ, কিন্তু তারপরেও তোমার বাবা ভাই ওনারা কি মেনে নেবে? আমি আবিরকে রাজি করিয়ে নিব। ইরা, ওনাকে তো চিনলাম না। উনি আমার একমাত্র ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, সরি আমি আপনাকে চিনতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। না চেনারই কথা, তুমি তো আমাকে আগে দেখোনি। তাছাড়া আমার ননদ অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে পেয়েছে। ভাবি, নাস্তা করে নিন। নাস্তা করা শেষ হলে ওনারা আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। আমাদের এখন উঠতে হবে। আচ্ছা, আমিও দেখি ছুটি নিয়ে চলে আসব, এসে ইরাকে বিয়ে করে নিব। ঠিক আছে, ইরা চলো তাহলে। আমি তাহলে আজকে আসি, তুমি সুযোগ হলে চলে আসিও। তোমার চাচাতো বোনের কি খবর? ওর বিয়ে হয়েছে, এখন সংসার করতে ব্যস্ত। যাক, তাহলে তো ভালোই হলো। কিন্তু তোমার জীবনটা নষ্ট করে দিয়ে গেল। থাক সেসব কথা, যা হয় ভালোর জন্যই হয়।
তাই বলে এরকম ভালো হতে হবে? আচ্ছা তুমি যাও তাহলে, আমি সুযোগ হলে ছুটি নিয়ে চলে আসব। তবে তাড়াতাড়ি আসিও, আমিও যে আর অপেক্ষা করতে পারছি না। চিন্তা করো না, আমি চলে আসব। তা বাবা মা কোথায়? ওনাদের আমি আলাদা একটা বাসায় রাখতেছি। আজকে নিয়ে আসতে? আমি তো জানতাম না। তাছাড়া তুমি একসাথে দেখা করে ওনাদের সারপ্রাইজ দিও। ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। এরা ওর ভাবিকে নিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। পরের দিন। আকাশ, ওই দিকের কি খবর? জি স্যার, সব কিছু ঠিক আছে। তুমি বাড়িতে চাইলে সবার সাথে দেখা করে আসতে পারো। আচ্ছা তাই হবে, তবে যাওয়ার সময় আমি এই ল্যাপটপ নিয়ে যেতে পারবো কি? এটা কি তোমার বেশি প্রয়োজন? প্রয়োজন তো আছে, কেননা আমি যাওয়ার পরে যদি অ্যাটাক করে কেউ, তখন কি করব? যদিও 5টা দিন সময় পাবো, কিন্তু এতে অনেক তাড়াহুড়ো হয়ে যাবে। তাই আমি এটা নিয়ে গেলে ছোটোখাটো কোনো সমস্যা হলে তা আমি সামাল দিতে পারবো। এটা অবশ্য ভালো করেছো। তুমি তাহলে তোমার সবকিছু গুছিয়ে নাও। ঠিক আছে। নিজের সবটা গুছিয়ে নেয়। পরের দিন ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। ট্রেনের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে কিছু লোক আকাশের সামনে আসে। তবে ওরা এখানে লোকজনের কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে, যা ওদের দেখে বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরে, এভাবে লোকজনকে বিরক্ত করছেন কেন? ওই তোকে কি তার কৈফিয়ত দিতে হবে? আমাকে না দাও, যাদের বিরক্ত করছো তাদের তো দিবে। তুই তো বড্ড বেশি কথা বলছিস। তো কি করব? ট্রেনের মধ্যেও যদি তোমরা এরকম করো, তাহলে কিভাবে কি হবে বলো? এটা তো ঠিক বলছিস তুই। তাই এখন সবাই ছেড়ে আগে তোর ব্যবস্থা করব, তারপর বাকিদের ব্যবস্থা। ও তাই নাকি? দেখি তোরা কি করতে পারিস। ওই শালাকে মারতে থাক, ওর ব্যাগে যা কিছু আছে সব নিয়ে চল। ওরা ব্যাগটা নেয়। ব্যাগে একটা ল্যাপটপ আর বাকি গ্যাজেটগুলো দেখে। এটা তো আর্মির ল্যাপটপ। এই শালা, তুই ওদের ল্যাপটপ চুরি করে নিয়েছিস? আমি চুরি করেছি নাকি ওরাই আমাকে দিয়েছে, তা এখন তোর জেনে কোনো কাজ নেই। তোরা এখান থেকে কেউ পায়ে হেঁটে যেতে পারবি না। ওই আগে একে মার, তারপর বাকিটা দেখব। এদিকে আকাশের সাথে ওরা মারামারি করতে থাকে। ওদের অনেকটা মারতে থাকে। কিছু সময় ধরে মারামারি করার পরে স্টেশনে পুলিশ এসে স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেন থামতে ওদের ধরে নেয়, সাথে আকাশকেও। অফিসার, আমাকে কেন ধরেছেন? একে তো আর্মির ল্যাপটপ চুরি করে নিয়েছিস, আবার ওদের সাথেও পাঙ্গা নিয়েছিস। তোর সাহস তো কম না। দেখুন, আপনি বরং আমার কার্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কে। কই, কিসের কার্ড? আমার মানিব্যাগ থেকে কার্ড বের করে দেখুন। কার্ড দেখে পুলিশ স্যালুট দিয়ে আকাশকে ছেড়ে দেয়। তারপর নিয়ে যায় বাকি লোকগুলোকে। 1 ঘন্টা পরে ইরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। আকাশও নেমে যায়। দুজন একসাথে যায় আকাশের বাবা মার কাছে। ওনারা আকাশকে এইভাবে দেখতে পারবে তা কল্পনা করেনি। একে একে ওনাদের সবটা বলতে থাকে। সবটা শুনে, আকাশ, তুই তো চলে যাবি আবার? হ্যাঁ আব্বু, যেতে তো হবেই। মেয়েটি তোর জন্য অপেক্ষা করতে করতে শেষ। চিন্তা করো না, 2 মাস পরে ওকে বিয়ে করে নিয়ে আসবো। 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 2 দিনের ভিতরেই তুই ওকে বিয়ে করবি। কিন্তু বাসার এরকম অবস্থা, ওকে নিয়ে থাকবো কোথায়? তাহলে আমি একটা ফ্ল্যাট দেখি, কি বলো? ঠিক আছে, দেখো। কিন্তু আরেকটা কাজ করা যায়। কি কাজ? আমরা বরং বিয়ে করে ফেলি, তাহলে তুমি আবার চলে যেও, আমি এর ভেতরে একটা ফ্ল্যাট দেখা শুরু করি। কিন্তু এতগুলো ডলার পাবো কোথায় আমি? তুমি যে হ্যাকিং করো, সেই হ্যাকিং কবে কাজে দিবে? কিন্তু এটা করা তো ঠিক না। তুমি যে বেতনটা পাবে, সেই বেতন পেতে পেতে তো অনেকটা সময় পার হয়ে যাবে, এতে তো কোনো কিছুই হবে না। কিন্তু তাই বলে? তুমি তো এর আগেও একবার করেছো। হঠাৎ লোকজন আমাকে দিয়ে জোর করিয়ে নিয়েছে। তো কি হয়েছে, এখন আবার আমাদের জন্য করো, তবে এমন লোকের করবে যাদের এই ডলারগুলো নেওয়ার কেউ নেই। বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে বসো, খুঁজে দেখি আমি। এখন কিভাবে দেখবে? সব রকম গ্যাজেট আছে আমার কাছে। ব্যাগ বের করে একে একে সব কিছু বের করতে থাকে। ওখানে থাকা অনেক কিছু বের করে নেয়।
তারপর এভাবে ল্যাপটপ সব গ্যাজেট নেয়। 1 ঘন্টার মধ্যে এই গ্যাজেট ওই সব অ্যাকাউন্ট খুঁজে দিবে যে অ্যাকাউন্ট 20 বছর ধরে কোনো লেনদেন হয়নি। কেননা এতগুলো বছরেও যে অ্যাকাউন্টে লেনদেন হয়নি সে অ্যাকাউন্ট মালিকানাও থাকবে না। কিন্তু ওইসব অ্যাকাউন্ট খুঁজে বের করবে কি করে? এই যে এই গ্যাজেটটা খুঁজে বের করবে। তাহলে তুমি কাজ শুরু করো, আমি ততক্ষণে রান্না করে নিচ্ছি। এদিকে আকাশ ওর কাজ শুরু করে। 2 ঘন্টা পরে 20টা অ্যাকাউন্ট খুঁজে পেল। সে অ্যাকাউন্টে প্রায় $30,000 পায়, যা ইরাকে জানায়। এটা তো অনেক ডলার, তাহলে এইগুলো নিয়ে নাও। নিব। তোমার অ্যাকাউন্ট বলো। আমার কেন? ডলারগুলো কারোর অ্যাকাউন্টে তো নিতে হবে। তোমার অ্যাকাউন্টে নাও। আমার অ্যাকাউন্টে নিলে আর্মির লোকেরা সন্দেহ করবে। আচ্ছা, এই নাও আমার অ্যাকাউন্ট। ইরার অ্যাকাউন্টে সব কিছু ডলার নিয়ে নেয়। পরের দিন আকাশ আর ইরা বিয়ে করে নেয়। বিয়ে করা হয়ে এলে একটা কাজ কর, তুই বৌমাকে নিয়ে ওদের বাসায় যা। এটাই ভালো হবে। ওই বাসায় কয়েকদিন থেকে ফ্ল্যাট দেখা শুরু কর। ঠিক আছে আম্মু। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে ওদের বাসায় আসে। তবে ইরার ভাবির সাথে কিন্তু সবটা জানতো। সেজন্য উনি আকাশ আর ইরাকে দেখে একটু নাটক শুরু করে, যেন মনে হচ্ছে উনি কোনো কিছু জানে না। ইরা, এই ছেলেটা এত তাড়াতাড়ি ছাড়া পেল কি করে? সেটাই তো, ওর চেহারা আর পোশাক এত পরিবর্তন, জেলে কি আজকাল ফ্যাশন হতো? দেখো, তোমরা কিন্তু ভালো করেই জানো ওর কোনো দোষ নেই, সেই জন্য এরকম উল্টোপাল্টা কোনো কিছু বলবেও না। তোর দেখে সাহস অনেক বেড়ে গেল ইরা। দেখুন, ইরা কিন্তু এখন একা না, ওর সাথে আমিও আছি। তোর মতো ভিখারি কিনা আমার বোনের পাশে থাকবি? আমি ওর পাশে আছি আর থাকবো। আমি তো তোকে থাকতে দিব না। সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা বিয়ে করে ফেলেছি, সেই জন্য এখন চাইলেও আমাদের আলাদা করতে পারবেন না। ইরা, কথাটা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমরা আজকেই বিয়ে করেছি। দেখেছো বাবা তোমার আদরের মেয়ের কাণ্ড? ইরা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলো আব্বু? ঠিক বলেছি। ঠিক আছে আকাশ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার পোশাকগুলো নিয়ে আসি। 30 মিনিট পরে ইরা নিচে নেমে আসে। তারপর ওরা ফিরে আসে। এদিকে আকাশ ওই দিনই ফ্ল্যাট দেখা শুরু করে। সন্ধ্যার ভিতরে একটা ফ্ল্যাট ওরা পেয়ে যায়। সেজন্য ওদের সব কিছু নিয়ে ওই ফ্ল্যাটে উঠে পড়ে। লোকজন বেশি থাকায় সব মালামাল তাড়াতাড়ি করে উপরে উঠিয়ে নিয়ে সাজিয়ে নেয়। এদিকে রাত 9টা বাজে। সব কিছু তো হলো, এবার বাসর হবে তো। রুমটা তো সাজানো বাকি এখনো। বাকি সবটা তো সাজানো হয়েছে, তাছাড়া রুমে কিছু ফুল দিয়ে সাজিয়ে নিলেই হলো। হবে, একটা কাজ করো, তুমি নিচে নেমে ফুল নিয়ে আসো, আমি ততক্ষণে বউ সেজে নিই। ঠিক আছে, তাই করো। নিচে নেমে আসে। তারপর যা যা কেনা কিনে নেয়। পুরো একটা ফুলোর ঝাড় কিনে নেয়। সাথে 2জন লোক আনে। এই ঝাড়টা সব কিছুর আগে থেকেই তৈরি করা থাকে। শুধু এটাকে ঠিকমতো বসিয়ে নিলে 10 মিনিটই কাজ করে হয়ে যাবে। ঠিক তেমনই হলো 11:30, সব কাজ শেষ। আমার সব কাজ শেষ। নাও, এটা পরে নাও। আমি কেন পাঞ্জাবি পরবো বলো তো? বাহারে, তোমাকে জামাই জামাই অবস্থায় দেখতে হবে তো, তাছাড়া পাঞ্জাবি পরলে একটা জামাই জামাই ফিল আসবে না। ঠিক আছে। 12টার মধ্যে ওরা রুমে আসে। ইরা তো ইয়াপরও একটা ঘুমটা দিয়ে বসে আছে। আকাশ আসতেই সালাম দেয়। সালাম নিয়ে ইরার ঘুমটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। ইরা তো অনেক লজ্জায় পড়ে যায়। আর কতক্ষণ দেখবে এভাবে? তোমার কি লজ্জা পাচ্ছে? আমার মুখ দেখেও কি তা বুঝতে পারছো না? মুখ দেখাতেই এত লজ্জা? এরপর কি করবে? লাইট অফ করো। লাইট অফ করলে কি আর লজ্জা লাগবে না? মোটেও না। তোমার দেখি আসলেও কোনো লজ্জা শরম নেই। নিজের স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? হুম। এটাও ঠিক। তাহলে কি এখন বাসর শুরু করা যাবে? বাসার সব কিছু গুছিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ঘুমাবো। বাসর রাতে যদি ঘুমানোই ইচ্ছে ছিল তোমার, তাহলে বউ সাজার কি দরকার ছিল? রুমটাই কেন সাজালাম? চিন্তা করো না, আমি সবটা পুষিয়ে দেব এখনই। সেটা কিভাবে? বলার চেয়ে করেই দেখাই।
ওরা ওদের কাজ করতে থাকুক, আমরা বরং অন্যদিকে ট্রাই করি, মানে অন্য কাহিনীতে যাই অন্যদিকে। মেয়েটার বিয়ে মেনে নিলে কি ক্ষতি হতো তোমাদের? অনেক ক্ষতি হয়েছে আমাদের। তোমাদের আবার ক্ষতি হলো কিভাবে? মা তুমি এটা বুঝবে না। ভেবেছিলাম ওর বিয়ে আমাদের থেকে বড় কোনো পরিবারে দিব, এতে ওই পরিবারের সাপোর্টও আমরা পাবো। কিন্তু কি হলো, আমরা কোনো সাপোর্ট পাওয়ার তো দূরের কথা, নিজেরা এখন ঠিকমতো সাপোর্ট পাওয়ার অবস্থায় নাই। এইসব কিছু হয়েছে তোমার মেয়ের জন্য। ওই আকাশের বাচ্চা এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেল কি করি? ওকে কে ছেড়েছি? এইসব জেনে এখন আমাদের কোনো কাজ নেই। তারপরেও আব্বু জানতে তো হবেই। এত কিছু জানতে হবে না, একটা কাজ কর। কি কাজ? ওকে শেষ করে দেওয়ার ব্যবস্থা কর। কাকে শেষ করব? কাকে আবার? আকাশকে। বাবা, আপনারা এসব কি বলছেন? এরা আপনাদের মেয়ে, আর আপনারা জেনে শুনেই ওর স্বামীকে যদি মেরে ফেলেন তাহলে ওর কি হবে তা একবার ভেবে দেখেছেন কি? বৌমা, তুমি এই সবের ভিতরে কথা বলো না, তুমি তোমার রুমে যাও। সাথী বাবা ঠিকই বলেছে, তুমি তোমার রুমে যাও, এখানে কথা বলে তোমার কোনো কাজ নেই। সাথী রুমে চলে আসে। ততক্ষণে রাত 2টা বাজে, সেজন্য ইরাকে কল দেয়নি, কেননা ওদের বাসায় রাতে এরকম সংবাদ দিয়ে ওদের দুশ্চিন্তায় ফেলতে চায় না। পরদিন সকালবেলায় ইরা উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর ফোন হাতে নিতে দেখে ওর ভাবি মেসেজ করে রেখেছে, সেজন্য কল দেয়। হ্যাঁ ভাবি, বলো। ইরা, তোমরা ঠিক আছো তো? আমরা তো ঠিক আছি, নতুন ফ্ল্যাটে নিয়েছি, সাথে বাকি সব কিছু। আচ্ছা শোনো, তোমার ভাই আর বাবাকে ভুলেও নতুন ফ্ল্যাটের ঠিকানা দিও না। কেন ভাবি, কি হয়েছে? সাথী ইরাকে সবটা বলে। সবটা শোনার পরে, ভাবি আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমারই আপন ভাই আর বাবা আমারই এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্যই তো আমি তোমাকে আগেই জানিয়ে দিলাম। ওনারা অনেক কৌশলে আমাকে দিয়ে বা মাকে দিয়ে কল করাতে পারে যেন তুমি ঠিকানা দাও। যাক ভাবি, তুমি আগে ভাগে বলে দিয়ে ভালোই করেছো। আমি তাহলে আকাশকে সবটা জানিয়ে দেই। ঠিক আছে, আর ভালো থেকো দুজনে। রাখি তাহলে ভাবি। কল কেটে দেয়। এদিকে আকাশও ঘুম থেকে ওঠে, তখন ওকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আমি তো আছি আর 3টা দিন, এরপর ফিরে যাব। আমার ক্ষতি করা ওনাদের সম্ভব না, কিন্তু যদি তোমাদের ক্ষতি করে বসে। এখন তাহলে উপায়? এই বিল্ডিংয়ে তো পারবে না, কেননা এখানে সিকিউরিটি আছে অনেক, পাশেই আছে আর্মির ছোট্ট একটা ক্যাম্প। প্রয়োজন পড়লে আমার পরিচয় দিয়ে সাহায্য নিতে পারবে। আমি চেষ্টা করে দেখি এখানে আসা যায় কি না। আচ্ছা দেখো, কথা বলে। আমি তাহলে এখন ফিরে যাই, তুমি সাবধানে থেকো। এই নাও $, প্রয়োজন পড়লে এখান থেকে খরচ করিও। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো কিছুটা। চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। ওখান থেকে চলে আসে ক্যাম্পে। ওখানে এসে কর্নেলকে সবটা বলে। উনি সবটা শুনে, আচ্ছা চিন্তা করো না, আমি দেখি তোমার ওখানে থাকার ব্যবস্থা করতে পারি কিনা। তাছাড়া তুমি ওখানে সবকিছুই তো পাবে না। আমি তা জানি। আচ্ছা চিন্তা করো না, আমি ওই ক্যাম্পে বলে দিব যেন তোমার পরিবারের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে স্যার। কাল একটা মিশনে যেতে হবে। আমার মিশনে কি কাজ? ওখানে একটা সার্ভার হ্যাক করতে হবে। ওরা 5টা রকেট দিয়ে আমাদের দিকে অ্যাটাক করার চিন্তা করছে, সেজন্য তুমি এটাকে যে করেই হোক নষ্ট করবে। কিন্তু আমি একা। তুমি একা কেন যাবে? তোমার আগে সেনারা যাবে, ওরা ওখানে যাওয়ার পর সবটা কন্ট্রোলে নিয়ে আসবে, তারপর তুমি গিয়ে বাকি কাজটা করবে। বুঝতে পেরেছি। পরের দিন অফিসার কিছু সেনা নিয়ে চলে যায় একটা পাহাড়ি এলাকায়। ওখানে এসে প্রথমে শত্রুদের উপরে আক্রমণ করতে থাকে। অনেকটা সময়ের পরে, স্যার, এরা তো অনেকজন। সেটা তো আমিও জানি, ওদের মেরে ফেলো। সবাইকে যদি মেরে ফেলি তাহলে সার্ভার রুম খুঁজবো কি করে? সেটা খোঁজা যাবে। ঠিক আছে স্যার। 1 ঘন্টা পরে বাকিদের পরাস্ত করতে পেরেছে। এদিকে সবটা ঠিক আছে? তাহলে কি আকাশকে পাঠাবো? জি স্যার, পাঠান। কিন্তু কতক্ষণ লাগবে সময়? এই তো ওদের 5 মিনিট লাগবে। ঠিক আছে স্যার। 5 মিনিট পরে আকাশ ওখানে এসে নামে। সার্ভার রুমটা কোন দিকে? এই তো এদিকে। চলো ওখানে যাই। ওরা সার্ভার রুমে আসে, তবে দরজার পাসওয়ার্ড প্রোটেক্টেড। ঢুকবো কি করে?
আমি কোনো কাজে লাগবো তাহলে? এই বলে 2 মিনিটে দরজা খুলে ফেলে। এইদিকে রুমের ভিতর আরও 3 জন শত্রু ছিল। ওরা গুলি করে। একটা গুলি আকাশের হাতে এসে লাগে। অফিসার ওদের 3 জনকেও মেরে ফেলে। আকাশ, তুমি ঠিক আছো তো? গুলি বের হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ফার্স্ট বক্সটা নিয়ে আসো। এই, তার ওখানে লাগিয়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। অফিসার তার লাগিয়ে নেয়। এইদিকে স্ক্রিনে তাকিয়ে দেখে আরও 1 মিনিট পরে রকেট লঞ্চ হবে। রকেট তো আমি তো এসে গেছি, এইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধ করতে হলে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড ব্রেক করতে হলে 2 মিনিটের বেশি লেগে যাবে। এখন তাহলে উপায় কি? রকেটগুলো আমি সমুদ্রেই ফেলে দেই। ওটা কি করা যাবে? করা যাবে। লোকেশন আমি চেঞ্জ করে দিব। তাড়াতাড়ি করো তাহলে। ওদের পাসওয়ার্ড ব্রেক করতে থাকে। 2 মিনিট পরে পাসওয়ার্ড ব্রেক হয়, কিন্তু রকেট তো 1 মিনিট আগেই চলে গেছে। সেজন্য কম্পিউটার দিয়ে লোকেশন চেঞ্জ করতে থাকে, কিন্তু তাও হচ্ছে না। কেননা লোকেশন তো একবার সেট করা হয়েছে, সেজন্য নতুন করে করা যাবে না এখন। একটু পরে, আকাশ, আর কত দূর? এই তো অনেকটাই কাছাকাছি। তাড়াতাড়ি করো, সময় তো নেই হাতে। এখনো 3 মিনিট আছে হাতে। এর ভিতরে লোকেশন চেঞ্জ করতে হবে। তাহলে তাড়াতাড়ি করো একটু। আপনি অপেক্ষা করুন, হয়ে যাবে। 2 মিনিট পরে রকেটের অ্যাক্সেস পেয়ে যায়। তাড়াতাড়ি করে লোকেশন চেঞ্জ করে সমুদ্রে নিয়ে যায়। অনেকটা গভীর লোকেশন দেয়, যেন কোনো ক্ষতি না হয়। নেভির লোকেদের বলুন এই লোকেশনে কোনো জাহাজ বা সাবমেরিন আছে কিনা। ততক্ষণে আমি রকেটগুলোকে লোকেশন পাল্টে নেই। ঠিক আছে, জেনে নিচ্ছি। কল দিয়ে জেনে নিতে থাকে। অনেকটা সময় অন্য একটা লোকেশন পায়, সেখানে কোনো অসুবিধা নেই। সেজন্য আকাশ ওই লোকেশনে এবার রকেটগুলো পাঠিয়ে দেয়। 2 মিনিট পরে সেগুলো পানিতে নষ্ট হয়ে যায়। এতে বাকি সেনা তো খুশি হয়ে যায়। স্যার, আমরা সফল হয়েছি। সত্যি, আজকে যদি এই আকাশ না থাকতো তাহলে যে আমাদের কি হতো? তাহলে তো ছেলেটাকে আমাদের সাথে রেখে কোনো ভুল করিনি। ঠিক বলছেন স্যার। একটা কাজ করো, ওখানে সবকিছু নষ্ট করে আকাশকে নিয়ে তোমরা রওনা দাও। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওরা ওখানে থাকা সব কিছু বোমা দিয়ে নষ্ট করে দেয়। তারপর ওরা চলে আসে ওখান থেকে। কিছু ঘন্টা পরে ক্যাম্পে আসে। সত্যি আকাশ, তোমার জন্য সবটা ঠিক হলো আজকে। আপনারা তো চাইলে এখান থেকেই সবগুলো রকেট গুলি করে নষ্ট করে ফেলতে পারেন। সেটা পারতাম, কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। এতে এখানে ক্ষতিও হতে পারত। কিরকম ক্ষতি? ক্ষতি বলতে ধরো 5টা রকেট এখান থেকে লেজার ছুঁড়ে মারবো, এত 5টা নষ্ট হবে না, কিন্তু এগুলো যেখানে পড়বে ওই জায়গাগুলো তো নষ্ট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছি। তুমি তাহলে তোমার কাজ করো। তা ওখান থেকে কোনো কিছু কি পেয়েছো? পেয়েছি বলতে কিছু ফাইল পেয়েছি। কি আছে ওই ফাইলে? কিছু কি জানতে পেরেছো? মাত্রই তো এলাম, এখনো দেখিনি। একটু রেস্ট নিয়ে দেখা শুরু করব। তবে যাই করো না কেন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, কেননা তোমার হাতে তেমন একটা বেশি সময় নেই। বলা তো যায় না ওরা কোন দিক দিয়ে আবার কি রেডি করে রাখে। এটা অবশ্য ঠিক বলেছেন। এখন তাহলে কি করা যায়? আমি ফাইলগুলো দেখি, তারপর জানাবো। ঠিক আছে, তবে তাড়াতাড়ি করিও। 2 ঘন্টা রেস্ট নিয়ে ফাইলগুলো দেখতে থাকে। তবে ফাইলগুলোর ভিতরে যে ছবিগুলো আছে সেগুলো এক একটা ছবি 10 জিবির মতো। এটা কিভাবে সম্ভব? কোনটার কথা বলছো? এক একটা ছবি এত জিবি কি আছে এই ছবির মধ্যে? ওটা তো তোমার দায়িত্ব, তুমি দেখো। দেখতে থাকে এক এক করে। সব কিছু দেখার পরে অনেক কোড পাই। ছবির মধ্যে যে কোডগুলোর মাধ্যমে সহজে বুঝতে পারবে কি আছে এখানে। সেজন্য আর দেরি না করে কোডগুলো ভেঙে দেখতে থাকে, কিন্তু ভিতরে সংখ্যা ছাড়া আর কোনো কিছুই দেখতে পারেনি। এগুলো কিসের কার্ড? আমার নিজেরই অজানা। এই কোড নিয়ে আগে ভাবতে হবে। কতটা সময় লাগবে? দেখি কতটা সময় লাগে। ঠিক আছে, দেখো তাহলে। আকাশ 3 ঘন্টা ধরে ওই কোডগুলো ভাঙতে থাকে। অনেক কিছু ওরা পায়, তবে এখানে কোনটা সত্যি তা ওরা বুঝতে পারছে না। সেজন্য আরও কিছু অফিসার মিলে একটা মিটিংয়ে বসে। আমি এই কোডগুলো ভাঙিয়েছি, তবে এখানে এই কয়েকটা পেয়েছি। সেই জন্য এখন কি করা যায় আপনারাই বলুন। আগে কোডগুলো আমাদের বলুন, তারপর আপনি ওখান থেকে কি কি পাবেন সেটা আমাদেরকে বলুন।
সবটা বলতে থাকে এক এক করে সব কিছু শোনার পরে। সবকিছু এখন আপনাদের হাতে, আপনারাই ঠিক করুন কিভাবে কি করা যায়। ঠিক আছে স্যার, আমরা দেখছি। এ বলে ওনারা আরও 3 ঘন্টা ধরে সবটা দেখতে থাকে। দেখার পরে একটা কাজ করো। কি কাজ? এখানে তো 3টা অপশন আছে, তোমরা এই 3টা অপশনই খোঁজ লাগাও, দেখো কোনো কিছুও জানতে পারো কিনা। কিন্তু স্যার এখন কিভাবে কি করব? এই জায়গাগুলোতে যাও, তারপর ভালো করে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, যাচ্ছি আমি টিম নিয়ে। 3টা টিম 3 দিকে চলে যায়। ওখানে 3টা টিম থাকে। একটা টিম অনেক কিছু পেয়েছে, ওখান থেকে কিছু তথ্য পায়, সাথে আরও কিছু হাতিয়ার সহ অনেক কিছু। সবটা পাওয়ার পরে এখন তাহলে কি করা যায় স্যার? যেগুলো পেয়েছো তা নিয়ে চলে আসো। তা ওখানে আর কেউ বেঁচে নেই তো? না স্যার, আর কেউ তো বেঁচে নেই। তাহলে তোমরা ফিরে আসো। অফিসারগুলো এক এক করে ফিরে আসতে থাকে। অন্যদিকে আকাশও নিজের কাজগুলো করতে থাকে। আস্তে আস্তে কিছুক্ষণ পরে সবে এক এক করে ফিরে আসে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো কাজ করেছো। এটা তো আমার দায়িত্ব। তারপরও দায়িত্বের বাইরে তুমি অনেক কিছু করেছো, যা বলার মতো না। আমি তাহলে বাকি কাজ করি। ঠিক আছে। অন্যদিকে শফিক আর আবির বসে আছে। তখন বাবা, এরকম তো হতে দেওয়া যাবে না। আমিও তাই ভাবছি, তা কি করা যায় বলতো? যে করেই হোক ওই ছেলেকে ইরার জীবন থেকে দূরে সরিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে কি? ইরার কাছে মা অথবা সাথীকে দিয়ে কল করাও, ওরা কোন জায়গায় আছে তার ঠিকানা নাও, তারপর বাকিটা আমরা দেখে নেব। আচ্ছা, তাহলে সাথীকে কল করার জন্য? ঠিক আছে, আমি সাথীকে ডাকছি। সাথী, এই সাথী, কোথায় তুমি? কি হয়েছে বলো। তোমার সাথে ইরার যোগাযোগ হয় কি? যোগাযোগ বলতে তেমন একটা হয় না। ওর মোবাইলে কল দাও। তোমার মোবাইলে কি ব্যালেন্স নেই? এত গাধা কেন? তোমাকে কল করতে বলেছি, তুমি কল করো। সাথী কল করে। কিছুক্ষণ পরে ইরা তো কল রিসিভ করে। হ্যাঁ ভাবি, বলো। তা কেমন আছো তুমি? এই তো ভাবি, ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোথায় আছো? কথাটা শুনে ইরা ওর ভাবি সেই কথাটা মনে পড়লো, সেজন্য বুঝতে পারে আশেপাশে কেউ আছে। ভাবি, আমি তো রুমেই আছি, কিছু হয়েছে কি? তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, সেই জন্য কল দিলাম। কিন্তু ভাবি, আমি তো তোমাদের থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, চাইলেই তো এখন দেখা করতে পারবো না। আচ্ছা, আমি তোমাকে জানাবো তাহলে। কল কেটে দেওয়ার বাহানা ধরে মোবাইল ধরে রাখে। তখন ও সিট, এত দূরে ওরা গেল কি করে? এত দূর তো আমিও চিনব না কোনো কিছু। এখন তাহলে উপায় কি বাবা? 200 কিলো দূর হয়েছে তো কি হয়েছে, ঠিকানা নিয়ে নেবে বৌমা, তারপর আমি আর আবির যাব। সেটাই ভালো হবে। ঠিক আছে, আমি নিয়ে নিব। ওনারা যাওয়ার পরে সাথী ফোনটা কানে নিয়ে, সবটা শুনলে তো? শুনেছি, চিন্তা করো না, আমি ঠিকানা দিলেও আমাকে খুঁজে পাবে না, তুমি কোনো চিন্তা করো না ভাবি, রাখি তাহলে আমি। কলটা কেটে দেয়। পরের দিন আবারও কল দেয়। তখন ইরা উল্টাপাল্টা একটা ঠিকানা বলে। সেই ঠিকানায় সাথী আবিরকে জানায়। তুমি শিওর তো? আমাকে তো এই ঠিকানা বললো। ঠিক আছে, আমি কথা বলে দেখি বাবার সাথে। ঠিক আছে, দেখো উনি কি বলে। সেটাই করব। এরপর আবির ওর বাবাকে জানায়। উনি জানার পরে, ওখানে তো আমাদের কোনো লোকই নেই মনে হচ্ছে। এখন তাহলে কি করবো আব্বু? তুই নিজে একবার ওখানে যা, তারপর কি হয় না হয় আমায় জানা। ঠিক আছে আব্বু। পরের দিন আবির ওই ঠিকানায় যায়, কিন্তু ওদের কোনো খোঁজ পায় না। এদিকে ইরাও আকাশকে সবটা জানায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই কখনো খুঁজে পাবে না। একটা কাজ করো তুমি। কি কাজ? কাল আমি আসবো বাসায়। সত্যি আসবে তো? সত্যি আসবো। তা কতদিন থাকবে? মাত্র 6 ঘন্টার জন্য। 6 ঘন্টায় তো কিছুই হবে না। আমি ওখানে থাকা যে ক্যাম্প আছে ওখানে আসব, ওখান থেকে বাসায় এসে তোমাকে দেখে যাব। ঠিক আছে। পরের দিন আকাশ কিছু কাজে ওই ক্যাম্পে আসে। আসুন স্যার। সার্ভার রুমে নিয়ে চলুন আমাকে। জি স্যার, চলুন। নিয়ে আসে সার্ভার রুমে। ওখানে এসে কাজ করতে থাকে। 3 ঘন্টা কাজ করার পরে সব কিছু ঠিক হয়ে গেছে। আর কোনো কিছু নেই তো? সব ঠিক আছে। আচ্ছা, আমি কয়েকটা ঘন্টার জন্য আসতেছি। সাথে কিছু সেনা দেব কি? লাগবে না। ঠিক আছে স্যার। ওখান থেকে আকাশ ইরার কাছে আসে। ওকে দেখে সবাই অনেক খুশি হয়।
আচ্ছা, তুই মাত্র আসলি আবার চলে যাবে? কিছু করার নেই, 2 মাস পরেই ছুটি পাবো। তখন কিন্তু অবশ্যই আসবি। চলো রুমে যাই। চলো। এরপর ইরা আকাশ দুজনেই সময় কাটায় কিছুক্ষণ। তারপর আকাশ গোসল করে চলে যায় ক্যাম্পের মধ্যে। ওই ক্যাম্প থেকে হেলিকপ্টার করে মূল ক্যাম্পে চলে যাবে। এদিকে আবির আর শফিক চৌধুরী তো খুঁজে পাচ্ছে না আকাশে কোনো খোঁজ, না ইরার খোঁজ। কিছুক্ষণ পরে কোনোভাবেই তো কোনো কিছু হচ্ছে না। তাহলে এখন কি করা যায়? দেখি ওদের খোঁজ কীভাবে পাই। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। 2 মাস পরে আকাশ ছুটি নেয়। আকাশ তাহলে যাও সাবধানে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে স্যার, জানাবো। ছুটি নিয়ে বাসে আসে। এতে পরিবারের সবাই আগের মতো খুশি হয়। পরের দিন চলো তোমাদের বাসায় যাব। তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? বাবা আর ভাই তোমাকে দেখলে বাঁচিয়েই রাখবে না। ওনারা তো জানে না আমি কি করতে পারি। কালকে পুরো প্রস্তুতি নিয়ে যাব। কি রকম? সেসব তুমি কাল জানতে পারবে। পরের দিন আকাশ বের হবে। তখন আকাশের স্যার মানে কর্নেল কল দেয়। জি স্যার, বলুন। তুমি এখন কোথায়? এই তো স্যার, শ্বশুর বাড়িতে যাব। কারা যেন অ্যাটাক করেছে আবারও? সমস্যা নেই, এখনো 5 দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপর এই দিকটা দেখব। ততক্ষণ ধরে হয়ে যাবে না তো? মোটেও দেরি হবে না। আচ্ছা যাও তাহলে। এরপর কিছু সেনা নিয়ে চলে আসে ইরাদের পাশে। ভিতরে ইরা আর আকাশকে দেখে ওনার চমকে ওঠে। এই কি, তুই এখানে কেন? বিয়ের পরে তো শ্বশুর বাড়ি আসা হয়নি, সেই জন্য আসলাম। তোকে এই বাড়ির জামাই হিসাবে কে মেনে নিল? সব কিছুতে যে মানতে হবে এরকমটা তো কথা নেই। তুই এসেছিস তো নিজের ইচ্ছে, কিন্তু যাবি আমার ইচ্ছে মতো। ওই তোরা ওকে ধরনি। ওদের কথাই লোকগুলো আকাশকে সে ধরতে যাবে। এই ভাইয়া, ভালো হবে না কিন্তু। ওকে আগে মারবো, তারপর তোকে অন্য জায়গায় বিয়ে দেব। দিকে শফিক চৌধুরী চলে এসেছে। বাহিরে এত সেনা কেন? ওরা আকাশের সাথেই এসেছে। ওকে আবার সেনা ধরলো নাকি? সেনা কেন ধরবে? তাহলে ওরা এখন কেন আসলো? এরা তো বলেছে আমার সাথে এসেছে, তবে আপনারা যে ব্যবহার করেছেন এতে তো আপনাদের মানুষ বলে মনে হয় না। দেখো, তোমার উপরে আমাদের রাগ আছে, তা তুমি জানো। জানি তো। তাছাড়া তুমি এমনিতেই জেলখাটা আসামি। যদিও তোমাকে ধোকা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, কিন্তু তাতেও তুমি একজন আসামি হয়ে এভাবে বাহিরে ঘুরে বেড়াচ্ছ কেন? সে অনেক কাহিনী, পরেও জানতে পারবেন। এখন আমাকে এটা বলুন, এরা জামাই হিসেবে মেনে নিতে অসুবিধা কোথায় আপনার? দেখো, তুমি একে তো বেকার, ওকে যে সুখে রাখতে পারবে তার কোনো কি গ্যারান্টি নেই। তাহলে বুঝতেই তো পারছো আমি কি বোঝাতে চাইছি। বুঝতে পেরেছি, তবে আমার বর্তমান পরিচয় এরার থেকে জেনে নেবেন। যদি এর পরেও আপনাদের মনে হয় আমি এরার যোগ্য না, তাহলে আমি আর এখানে ফিরব না। এরাকে এখানেই রেখে দিতে পারবেন। যদি সবটা শোনার পরে আপনাদের মনে হয় আমি এরার যোগ্য, তাহলে আমাকে কল করবেন, আমি অপেক্ষায় থাকব। এর মধ্যে কিছু সেনা ভিতরে আসে। স্যার, আপনাকে এখনই ক্যাম্পে যেতে হবে, হেলিকপ্টার রেডি করা আছে, চলুন। চলে তাহলে। আকাশ তো চলে যায়, কিন্তু আবির আর শফিক চৌধুরী কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। কেননা আকাশকে নিতে সেনা আসবে, তাও এত সম্মান দিচ্ছে, সেজন্য অবাক হয়। ইরা, আকাশের পরিচয় কি? ইরা, চুপ করে থাকিস না। আকাশের সাথে সেনার কি সম্পর্ক? ও এখন সেনাবাহিনীর একজন হ্যাকার, মানে ওদের মূল যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের সার্ভার থেকে শুরু করে টেকনিক্যাল সব কিছুই ওই দেখাশোনা করে। এরপর বাকি কাহিনীও বলতে থাকে। সবটা শুনে ওনারা অবাক হয়। অবশ্যই মানবো, তুই এখনই ওকে কল দে, আমরা সবাই রাজি আছি। সত্যি বলছো? হ্যাঁ, এটা সত্যি বলছি। আমরা তো এত মাস ওকে অবহেলা করে এসেছি, আমরা তো জানতাম না ও এরকম কিছু হয়ে দেখাবে। তাহলে ওকে কল করে সবটা বলে দেই। দে। এরা কল দিয়ে সবটা বলে দেয়। আকাশও অনেক খুশি হয়। তুমি তাহলে কয়েকটা দিন থাকো ওখানে, আমি কাজ শেষ করেই চলে আসব। অপেক্ষায় থাকবো। ক্যাম্পে এসে কাজ শুরু করে দেয়। প্রতিটা পাওয়ার ওয়াল চেক করতে থাকে, কোনটায় কি সমস্যা সেগুলো দেখতে থাকে। কিভাবে কি করা যায় তা এক এক করে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে
3 ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, আমি কাজ শেষ করে জানাবো। এই বলে কাজ শুরু করে দেয়। একের পর এক সার্ভার চেক করে, কিছু চেক করে আবার কিছু লক করে রেখে দেয়। মাঝে মাঝে কোড ভাইরাস করে রেখে দেয়, যেন কেউ কোড ব্রেক করলেও কোনো কিছু যেন না পায়। কিছুক্ষণ পরে স্যার, সব কিছু এখন ঠিক আছে। আকাশ, সত্যি তুমি অনেক দক্ষ একজন হ্যাকার। কি করব স্যার, এটাই তো আমার একমাত্র পেশা। আমরা অনেক খুশি হয়েছি তোমার মতো একজন দক্ষ হ্যাকারকে পেয়ে। আমিও অনেক খুশি হয়েছি। আমার ওই অন্ধকার জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে ভালো একটা জীবনে এনে রেখেছেন। যদি না আনতাম তাহলে তো তোমার মতো একজন দক্ষ হ্যাকার আমরা পেতাম না। এই বলে উনি আকাশকে জড়িয়ে ধরে। এভাবে একটা গল্পের কাহিনী শেষ হয়। সবাইকে ধন্যবাদ গল্পটা পড়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।